পুলিশ ফাইল। ওম জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মদ্যুতিম দন্তরিং সর্বপাপগ্ন তস্মে দিবাকরম। ওম নমঃ ভগবতে শ্রী সূর্যায় নমঃ। ও দাদা শুনছেন? দাদা একটু এদিকে আসুন না। এটা একটু দেখুন না দাদা। কি দাদা? একটু দেখুন। কই? এই যে দেখুন দেখুন, ভালো করে দেখুন। এ তো একটা বস্তা, ভেতরে হয়তো কিছু আছে। হয়তো বস্তার মধ্যে কেউ রাবিশ ভর্তি করে এখানে ফেলে গেছে। রাবিশ বলে মনে হচ্ছে না। একটু খুলে দেখলে হতো না দাদা? কি দরকার দাদা, এরকম আশেপাশে কত জঞ্জাল পড়ে থাকে, আর জোয়ার ভাটায় ভেসে আসি। আশেপাশে তাকিয়ে দেখুন না, কত কিছু তো পড়ে আছে। হ্যাঁ তা আছে, তবে এই বস্তাটা দেখে কেন জানি না আমার একটু অন্যরকম মনে হচ্ছে। একটু খুলে দেখলে হতো না? আপনার যদি দেখবার হয় আপনিই মশাই খুলে দেখুন। আমরা গঙ্গার ঘাটে স্নান করতে এসেছি, এখন আর নোংরা ঘাটতে পারবো না। এই চলো। যাবেন না প্লিজ, যাবেন না। এই বস্তাটা দেখে মনে হচ্ছে এই বস্তাটার ভেতর কোনো পশু কিংবা মানুষের বডি আছে। বডি মানে ডেড বডি? হ্যাঁ, একটু ভালো করে দেখুন না। এরকম লম্বা একটা মানুষ হাত পা গুটিয়ে শুয়ে থাকলে যেরকম লাগে সেরকম লাগছে না? একবার খুলে দেখলে হয় না? देखिए साइड देखिए, साइड স্যার, ডেড বডি। এটা প্রথমে কার চোখে পড়েছে? এই যে স্যার, ইনি স্যার। এদিকে আসুন। কি নাম আপনার? আগে ভুবন মাইতি স্যার। কোথায় থাকেন? স্যার কাছেই থাকি স্যার, হালদা ফরেস্ট। বলুন কি দেখেছেন? স্যার প্রত্যেক দিনই আমি গঙ্গা স্নানে আসি, আজকেও এসেছিলাম স্যার। গঙ্গা স্নান করে সবে উঠতে যাচ্ছি স্যার, ওই সময় বস্তাটা দেখতে পেয়েছি। এই বস্তাটা কে ফেলে গেছে সেটা কি দেখেছো? না না স্যার, বস্তাটা ওখানেই পড়েছিল। আমি প্রথম ওখানেই দেখতে পাই, দেখে আমার একটু সন্দেহ হয়েছিল। তখন আমি এনাদের সবাইকে ডেকে আনি,
এখান থেকে একজন কেউ থানায় আপনাকে খবর দিয়েছে স্যার। আপনি আজকে সময় করে সন্ধ্যেবেলা একবার গোলাবাড়ি থানায় আসবেন, ঠিক আছে? আপনার বয়ান রেকর্ড করবো। আগে স্যার। ও শোনো, একটু কাছে গিয়ে দেখো তো চিনতে পারো কিনা। না স্যার, চিনতে পারছি না স্যার। আপনারা আপনাদের ভেতরে কেউ চেনেন? হুম, পোস্টমর্টম রিপোর্টটা না আসা অব্দি বোঝা যাচ্ছে না এটা খুন না অন্য কিছু। যদিও আনন্যাচারাল ডেথ হিসাবে কেসটা রুজু হয়েছে। রাইট স্যার, কিন্তু একটা বিষয় ক্লিয়ার, খোঁজ খবর করার পর জানা গেছে যে মৃত ব্যক্তি এই এলাকার কেউ নন। হুম, তার মানে আমাদের প্রথম কাজ হচ্ছে এই লোকটার আইডেন্টিটি খুঁজে বার করা। এরকম হতেই পারে যে ওকে অন্য কোথাও বস্তায় ভরে জলে ফেলার পর ওটা এখানে এসে ভেসে উঠেছে। হতেও পারে স্যার, মানে এটারই সম্ভাবনা বেশি স্যার, কারণ বডিটা যেভাবে পচন ধরেছে তা দেখে মনে হচ্ছে যে ঘটনাটা 2-4 দিন আগে। স্যার ছবিটা ডেড বডির কিছু ছবি প্রিন্ট করতে দিয়েছিলাম, সেগুলোকে লোকাল থানায় পাঠানোর ব্যবস্থা করুন। ওকে স্যার। দেখা যাক কোনো থানা ওকে আইডেন্টিফাই করতে পারে কিনা। ওকে স্যার। ও হ্যাঁ, এই গঙ্গার ধারে যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে তার সমস্ত ফুটেজ, মানে কয়েকদিনের ফুটেজ খতিয়ে দেখতে হবে। কে বলতে পারে, হয়তো কোনো ইম্পর্টেন্ট ক্লু পেলেও পেতে পারি। রাইট স্যার। ব্যাস বস, এবার এই আগের পুলিশ কার্ডগুলো রিমাইন্ড করবো। হ্যাঁ স্যার। এই ফুটেজ কবেকার? স্যার এটা 1 জানুয়ারি রাত্রি 2:10। 1 জানুয়ারি, হ্যাঁ স্যার। মানে গতকাল। পোস্টমর্টম রিপোর্টটা হাতে পেলে জানতে পারবো এই লোকটার মৃত্যুটা 24 ঘন্টা আগে হয়েছে না তারও আগে। স্যার আই এম শিওর এটা একটা মার্ডার, তা না হলে কেউ স্যার এরকম রাতের অন্ধকারে একটা ডেড বডি বস্তায় ভরে ফেলে দিয়ে যাবে না। হুম, আমারও তাই মনে হয়। আচ্ছা, এই যে লোকাল থানাতে ফটোগুলো পাঠাতে বলেছিলাম, পাঠিয়েছিলে? হ্যাঁ স্যার, কিন্তু কোনো রেসপন্স করেনি। কিন্তু এই লোকটা কে, কি তার পরিচয়? যতক্ষণ না এর পরিচয় জানতে পারছি ততক্ষণ তো তদন্ত এক পাও এগোবে না। আর অফিসের রিপোর্টগুলো। আচ্ছা একটা কথা বলো তো, সিসিটিভি ফুটেজে যে বাইকটা আসতে আর যেতে দেখা গেছে সেটা কোন দিকে? স্যার বাইকটা ঘুষুরির দিক থেকে এসেছিল, তারপর আবার সেদিকেই ফিরে গেছে। আই সি, তার মানে লোকটা কি ঘুষুরির বাসিন্দা? হতেও তো পারে। আচ্ছা, এই ঘুষুরিটা কোন থানার আন্ডারে? স্যার মালি পাঁচগড়া থানা। মালি পাঁচগড়া থানা। হুম, তার মানে মালি পাঁচগড়া থানার সঙ্গে যোগাযোগ করে ওই এলাকার সিসিটিভির 1 জানুয়ারির ফুটেজ চেক করলে আমরা এই বাইক আরোহীর সম্বন্ধে আরো ভালোভাবে জানতে পারবো। কি তাই তো? অ্যাবসলিউটলি স্যার। মৃত ব্যক্তির পরিচয় জানার জন্য হাওড়া সিটি পুলিশের নেতৃত্বে গোলাবাড়ি থানার সঙ্গে মালি পাঁচঘড়া থানা মিলিতভাবে কাজে নামলো গঙ্গার ঘাট লাগোয়া সিসিটিভি ফুটেজের সাথে। মালি পাঁচঘড়া থানার রাস্তার সিসিটিভি ফুটেজ মিলিয়ে সেই রহস্যময় বাইকেরও হদিশ পাওয়া গেল, কিন্তু এখনো বাকি সেই মৃত ব্যক্তির পরিচয় জানা। তাই পুলিশ ছবি দেখিয়ে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ শুরু করলো। ফলও মিলল অবিলম্বে। দেখুন তো এনাকে চেনেন কিনা? স্যার চেনা চেনা তো লাগছে। তাই? কোথায় থাকে? সেটা তো ঠিক
মনে পড়ছে না, মানে বুঝতে পারছি না। বলছি স্যার, এরকম ছবি কিছু কি হয়েছে? সেটা জেনে আপনার কি কাজ? জেনেন কিনা সেটা বলুন। না স্যার, চিনতে পারছি না। এটা তো রমনের ছবি। হ্যাঁ রমন গুপ্তা। রমন গুপ্তা। ওই ঘুষুটি লেনে থাকে। হ্যাঁ ঠিক বলছি। এই বাড়িটা চেনেন আপনারা? হ্যাঁ মানে হ্যাঁ, এই তো এই সামনের গলিটা দিয়ে সোজা ঠিক 3টে বাড়ি পরেই। আপনারা? এটা রামান গুপ্তার বাড়ি তো? হ্যাঁ, কিন্তু কেন? আপনি রামান গুপ্তার কি হন? ইয়ে মানে উনি আমার স্বামী, কিন্তু কেন? সব কথা কি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা যায়? ও আসুন আসুন, ভেতরে আসুন, বসুন বসুন। রামান গুপ্তা এখন কোথায় জানেন? না ঠিক জানি না তো। 1 জানুয়ারির দিন কি কাজের ব্যাপারে কোথায় বেরিয়েছিল, তারপর থেকে আর। তারপর আর বাড়ি ফিরে আসেনি, তাই তো? হ্যাঁ। কিন্তু কেন ফিরবে না, কবে ফিরবে, সেসব কথা আপনাকে ফোন করে জানায়নি? না। আপনি ফোন করেননি? না, আসলে ও তো প্রায় কাজের ব্যাপারে বাইরে যায়, তাই আর কি। কিন্তু একটা লোক 2 দিন ধরে নিখোঁজ, কি করছে, কেমন আছে, এসব কথা আপনার জানতে ইচ্ছে করে না? না ঠিক তা না, আসলে রমন তো প্রায় এরকম করে, তাই আমি অভ্যস্ত হয়ে গেছি। মা, হ্যাঁ কি হয়েছে মা? কিছু না, আমি বাবার খবর নিতে এসেছি। খবর নিতে নয়, খবর দিতে এসেছি। মানে? আপনার স্বামী মিস্টার রামেন গুপ্তা আর বেঁচে নেই। হতে পারে না, আপনি কি বলছেন? আমরা এখন চলি, আপনি কাল সকালবেলা একবার থানায় আসুন, বডিটা আইডেন্টিফাই করার পর আমরা হ্যান্ড ওভার করে দেব। আর হ্যাঁ, আপনাকে কিছু আমার প্রশ্ন করার আছে। আজ আসছি, চল। বিবেক, মিসেস চুমকি গুপ্তার বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা শুনে তোমার কি মনে হলো? সত্যি কথা বলতে স্যার, আমি একটু অবাকই হলাম। মানে এত বড় একটা বিপর্যয় ওনাদের পরিবারে ঘটে গেছে, কিন্তু সে তুলনায় চুমকি গুপ্তর থেকে সেরকম কোনো প্রতিক্রিয়া পাওয়া গেল না। আর শুধু চুমকি গুপ্তই নয় স্যার, ওনাদের একমাত্র কন্যা মলি গুপ্ত নিজের বাবার মৃত্যু সংবাদ পাওয়ার পরে কাঁদলো ঠিকই, কিন্তু কান্নাটাও আমার স্যার মেকি বলেই মনে হলো। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, আমারও তাই মনে হয়। মিসেস চুমকি গুপ্তা ও তার মেয়ে সব কথা খুলে বলছে না, ওদেরকে আরো ভালো করে জেরা করতে হবে এবং মুখ খোলাতে হবে, সব কথা বার করতে হবে। রমন গুপ্তার মৃত্যু যে স্বাভাবিক নয়, তাকে যে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, পোস্টমর্টম রিপোর্টে এটা প্রমাণিত হবার পর হাওড়া সিটি পুলিশ উঠে পড়ে লাগলো এই খুনের কিনারা করার জন্য। মৃত রমন গুপ্তার পাড়া প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে তারা এমন কিছু তথ্য পেল যেগুলো সদ্য বিধবা চুমকি গুপ্তার প্রাথমিক জবানবন্দির সঙ্গে খাপ খায় না। তাই পুলিশ তদন্তের জবনিকা টানার জন্য চুমকি গুপ্তা তার মেয়েকে ডেকে এনে ম্যারাথন জেরা শুরু করলো। আপনি কিন্তু এখনো সব কথা খুলে বলছেন না মিসেস চুমকি গুপ্তা, এরকম করে আপনি নিজের বিপদ নিজেই ডেকে আনছেন। না স্যার, আমি তো সবটাই খুলে বললাম, কিছু তো লুকাইনি আপনার কাছে। আমার আদি বাড়ি বিহারে, আর সেখানেই রমনের সাথে আমার পরিচয় হয়, আর তারপরে বিয়ে। না, মিথ্যা কথা বলছেন। মিথ্যে বলছি? হ্যাঁ বলছেন। মিস্টার রমন গুপ্তা তো আপনার প্রথম স্বামী নয়, আপনার তার আগে অন্য আরেকজনের সঙ্গে বিয়ে হয়েছে, আর আপনার মেয়ে মলি তারই ঔরসজাত সন্তান, কি ঠিক? হ্যাঁ। তা আপনাদের মধ্যে ছাড়াছাড়ি কেন হয়েছিল? বনিবনা হচ্ছিল না, রোজ অশান্তি লেগেই থাকতো, তাই বাধ্য হয়ে। মিস্টার রমন গুপ্তার সঙ্গে তো আপনার পরিচয় ডিভোর্সের আগে থেকে। হ্যাঁ, স্বামীর সাথে অশান্তি আমার চরম জায়গায় পৌঁছে গেছিল, মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলাম। একদিন
আরে এত রাতে কে? এত রাতে কে? কি তুমি এত রাতে? কি হয়েছে চুমকি? চুমকি কাঁদছো কেন? আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই। মানে আমি মরতে পারলে বেঁচে যাই। কি বলছো জাতা? ঠিকই বলেছি। ওর সাথে এক ছায়ের তলায় ঘর করার থেকে মরে যাওয়া আমার কাছে অনেক বেশি সুখের, অনেক বেশি ভালো। শোনো, মনটা একটু শান্ত করো। দেখো, এসব আবোল তাবোল না ভেবে মন শক্ত করে সমস্যার মোকাবিলা করতে হবে। ভেঙে পড়লে চলবে না। তুমি আমার জায়গাটা বুঝতেই পারছো না। আমি কি পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি, তাই তুমি এই কথা বলছো। কে বললো যে আমি বুঝতে পারছি না? হ্যাঁ, কে তোমাকে বললো আমি বুঝতে পারছি না? আমি সবটা বুঝতে পারছি আর সবটা বুঝেই বলছি। শোনো, সরে যাওয়ার চিন্তা করাটা খুব সোজা, সমস্যার মোকাবিলা করাটা কঠিন। ওর জন্য মনের জোর লাগে। মনের জোর আগে ছিল, দিন রাত ওর অত্যাচারের বিরুদ্ধে লড়তে লড়তে সেই জোর আর শেষ হয়ে গেছে। ও একা হয়ে পড়েছি, আমি অসহায় হয়ে গেছি। আচ্ছা, আমি থাকতে তুমি নিজেকে একা অসহায় ভাবছো কেন? আমি তো আছি। সত্যি? তোমার কি মনে হয় আমি মিথ্যে কথা বলছি? সব ঠিক হয়ে যাবে, দেখো। তারপর মিস্টার রমন গুপ্তার ভরসা পেয়ে আপনার মনের জোর বাড়িয়ে আপনি আপনার স্বামীর কাছে ডিভোর্স চেয়ে বসলেন, কি তাই তো? না না, আমার স্বামী বাধ্য করেছিল আমাকে ডিভোর্স নিতে। ওর ব্যবহার কথাবার্তা সহ্যের বাইরে হয়ে যাচ্ছিল। আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলেন না মিসেস চুমকি গুপ্তা। আমি জানতে চাইছি আপনাদের মধ্যে ডিভোর্স প্রথম কে চেয়েছিল, আপনি না আপনার প্রাক্তন স্বামী? হ্যাঁ, মানে বলতে গেলে দুজনেই। আচ্ছা, ডিভোর্স নেওয়ার আগে মিস্টার রমন গুপ্তার সঙ্গে এই ব্যাপারে পরামর্শ করেছিলেন? হ্যাঁ, করেছিলাম। তা তিনি কি বললেন? তোমাকে তো আমি আগেই বলেছি চুমকি, তোমার সুখে দুঃখে বিপদে আপদে আমি সব সময় তোমার সঙ্গে আছি। দেখো, ডিভোর্সই যদি এই সমস্যার একমাত্র সমাধান হয় তাহলে ডিভোর্স নাও। বেশ, নিলাম। তারপর মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব, কার কাছে থাকবো? এতদিন আমার সাথে মেশার পরে তুমি এই প্রশ্নটা কেন করছো আমাকে? তুমি সত্যি আমায় তোমার কাছে রাখবে? আচ্ছা আচ্ছা, রাখার কি আছে বলো তো? তুমি আমার বউ হয়ে থাকবে। তোমার আপত্তি না থাকলে আমি বিয়ে করতে চাই তোমাকে। তোমার মেয়েকে নিজের মেয়ে হিসেবে পরিচয় দিতে চাই। তুমি রাজি? তোমার বাবা মা, তোমার বাবা মেনে নেবে আমাদের এই বিয়েটাকে? আশা করি মেনে নেবে, আর না নিলেও আমার কিছু আসে যায় না। দেখো, আমি সাবালক, চাকরি করি, আর নিজের পছন্দ মতো জীবন কাটানোর অধিকার আমার আছে। এখন শুধু বলো, তুমি আমাকে বিয়ে করতে রাজি কিনা? হ্যাঁ, রাজি। আমার দুর্দিনে রমন আমার পাশে প্রকৃত বন্ধুর মতো ছিল, আমায় সাহস জুগিয়েছিল। তাই স্বামীর ডিভোর্সের প্রস্তাবে সায় দিতে আমার এক মুহূর্ত দেরি হয়নি। ডিভোর্সের পর মেয়েকে নিয়ে উঠলাম রমনের ফ্ল্যাটে। আজ থেকে এটা তোমার নতুন ঘর, নতুন সংসার। সবকিছু নিজের মতো করে দেখে শুনে গুছিয়ে নিও, কেমন? মলি সোনা, আজ থেকে তোমারও একটা নতুন জীবন শুরু হলো। এখন থেকে তুমি আমার পদবি ব্যবহার করবে, কেমন? আজ থেকে আমিই তোমার বাবা, ঠিক আছে? তোমার যা কিছু আবদার ভালো লাগা সবকিছু আমায় বলবে, কেমন? ঠিক আছে?
ব্যাগটা খুলে রাখো, ব্যাগটা খুলে রাখো, না একটা শুভ দিন দেখে আমরা মন্দিরে গিয়ে মালা বদল করেছিলাম। রমনের বাড়ির লোকেরাও আমাদের এই বিয়েটা মেনে নিয়েছিল। খুব সুখেই ছিলাম আমরা তিনজন। আমার মেয়েকে রমেন খুবই ভালোবাসতো, আমার মেয়েও তাই। ওদের দুজনকে দেখে কেউ ভাবতেই পারতো না ওদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই। তা মিস্টার রমন গুপ্তার সঙ্গে কখনো আপনার ঝগড়া, অশান্তি, কথা কাটাকাটি হয়নি? না, সামান্য মানবিমান ছাড়া আর কোনোদিনই কিছু হয়নি। এই তো আমার মেয়েকে জিজ্ঞেস করুন না, আমরা তিনজনেই খুব সুখে ছিলাম। তো আমার কপালে বেশি দিন সুখ সহ্য হয় না। কোথা থেকে যে কি হয়ে গেল। ঠিক আছে, আপনি আজ আসুন, তবে প্রয়োজন হলে আবার ডেকে পাঠাবো। আর আমার অনুমতি ছাড়া এলাকার বাইরে যাবেন না। আসুন। ঠিক আছে স্যার, নমস্কার। আচ্ছা, আমার দৃঢ় বিশ্বাস মিস্টার রমন গুপ্তার মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, ওকে খুন করা হয়েছে। স্যার, পোস্টমর্টম রিপোর্ট আজ বিকেলেই চলে আসবে। পোস্টমর্টম রিপোর্টে কি থাকবে আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে মিসেস চুমকি গুপ্তা সব কথা খুলে বলছেন না। ওকে আরো ভালো করে জেরা করতে হবে। আর হ্যাঁ, মিস্টার রমন গুপ্তার পাড়া প্রতিবেশীদের সঙ্গে কথা বলে আরো তথ্য বার করতে হবে। আমি রমন গুপ্তর পাশের ফ্ল্যাটেই থাকি, বছর দুয়েক ধরেই ওনাকে চিনি। সজ্জন, ভালো লোক ছিলেন। আচ্ছা, ওনার দাম্পত্য জীবন কেমন ছিল, মানে কিছু জানেন? মানে কোনো ঝগড়া, অশান্তি, কথা কাটাকাটি? সত্যি বলতে তা ইদানিং একটু একটু অশান্তি হচ্ছিল, যেটা আগে কখনো দেখিনি। কিরকম? রমন গুপ্তর এক বন্ধু, নাম দীনেশ শর্মা, তাকে কেন্দ্র করে কি ধরনের অশান্তি হতো, মানে যদি একটু খুলে বলেন। আমার মনে হয় রমন গুপ্ত পছন্দ করতেন না যে দীনেশ শর্মা তার বাড়িতে ঘন ঘন আসা যাওয়া করুক, কিন্তু আমার ধারণা ভুলও হতে পারে। ওই দীনেশ শর্মাকে নিয়েই স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তির দানা বেঁধেছিল। I see. দীনেশ শর্মাকে আপনার স্বামী রমন গুপ্তার বন্ধু? ইয়ে মানে হ্যাঁ। তো তার সঙ্গে পরিচয় কিভাবে হলো? পরিচয় মানে ওই রমেনের সাথে মাঝের মধ্যেই আসতো আমাদের বাড়িতে। রমেনই তার সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছিল। তো সেই পরিচয় কত দূর অবধি এগিয়েছিল? তার মানে বুঝতে পারলাম না। বুঝতে পারছেন না নাকি বুঝতে চাইছেন না? না, তা কেন, উনি রমেনের ভালো বন্ধু। সেই সুবাদে আপনার সঙ্গে ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল, তাই তো? কি যা বলছেন, আমার মাথায় কিছু ঢুকছে না। দীনেশ শর্মাকে নিয়ে আপনার স্বামী রমেনের সঙ্গে কোনো ঝগড়া অশান্তি হয়নি বলছেন? না, কখনোই না। কে আপনাকে কিছু আজে বাজে কথা বলেছে? আপনি আমার মেয়েকে জিজ্ঞেস করুন। থানায় চলুন। থানায় কেন? যা জিজ্ঞেস করেন এখানেই করুন। চলুন, থানায় চলুন। আর হ্যাঁ, আপনার মেয়েকেও ডাকুন, আর মাস্কটা পরে আসবেন। আপনি নিয়ে আসুন। অনেক কেঁদেছেন, এবার কান্নাটা থামিয়ে পুরো কথাটা বলুন। আমি সবটাই খুলে বলেছি, কিচ্ছু লুকাইনি আপনার থেকে। লুকোচ্ছেন? রমন গুপ্তা কাজে বেরিয়ে যাওয়ার পর দীনেশ আপনার বাড়িতে আসতো, অনেকক্ষণ সময় কাটাতো। কই, সেই কথা তো বললেন না। ভুল বললাম? আসতো, রমেন অফিসে চলে যাওয়ার পর মাঝে মধ্যে আসতো। মাঝে মধ্যে নাকি প্রায়ই আসতো? সত্যি কথাটা বলুন।
সপ্তাহে 2-3 দিন আসতো, বেশিক্ষণ থাকতো না। তাই? কিন্তু যখনই আসতো তখনই হাতে প্যাকেট থাকতো। কি সেগুলো আপনার জন্য উপহার? কি আপনি এ সময়? কেন এই সময় আসতে নেই বুঝি? না না, আসলে ও তো কাজে গেছে, তাই আর কি। আচ্ছা আচ্ছা, আসুন ভিতরে আসুন। আচ্ছা মল্লিকে দেখছি না, কোথায় গেছে? ও তো স্কুলে গেছে। চা খাবেন? হলে মন্দ হয় না। ঠিক আছে বসুন, আমি নিয়ে আসছি। আরে তাহলে ব্যস্ত হওয়ার দরকার নেই, চা পড়া হলেও চলবে। এই যে এইটা নাও। এটা কি? মল্লির জন্য একটা খেলনা। খুব পছন্দের, ও খুব খুশি হবে ও। বাই দ্য ওয়ে, মল্লির মায়ের জন্য একটা জিনিস এনেছি, জানি না পছন্দ হবে কিনা। এই যে একটা শাড়ি। শাড়িটা পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। আপনার কিন্তু পছন্দ আছে বলতে হবে। যাক, আমার কেনাটা সার্থক হয়েছে। বিশ্বাস করুন স্যার, আমি ওনাকে এসব জিনিসপত্র আনতে বারণ করতাম, কিন্তু উনি শুনতেন না আমার কথা। আপনি ওনাকে বাইরে নিয়ে যান তো, বাচ্চাটা থাক। কেন স্যার? ও থাকবে কেন? কারণ ওর সঙ্গে আমার কিছু কথাবার্তা আছে। ও তো বাচ্চা মেয়ে স্যার, ও ভয় পেয়ে কি বলতে কি বলবে। নাকি সেই সব কথা বলে ফেলবে যা আপনি লুকোচ্ছেন? যান বাইরে গিয়ে বসুন, আপনাকে যখন ডাকবো তখন আসবেন। তুমি যা দেখেছো, যা জানো, সব কথা খুলে বলো, ভয় পেও না, বলো। কি বলবো? আমি কিছু জানি না। দেখো, তুমি যদি সত্যি কথা না বলো তাহলে তোমার মা আর দিনের সাঙ্গেল তো বাঁচবে না, সাথে তোমারও। না না স্যার, বলছি বলছি, সব বলছি। হ্যালো মলি সোনা। নিশাঙ্কে আসুন, ভেতরে আসুন, বসুন। এই নাও, এই চকলেটটা তোমার জন্য। থ্যাংক ইউ আঙ্কেল। ওয়েলকাম মলি সোনা। আচ্ছা মলি, তোর মা কোথায়? মা মা তো একটু দোকানে গেছে, এক্ষুনি চলে আসবে আঙ্কেল। আচ্ছা আচ্ছা। আঙ্কেল, আপনি যে আমাকে জিন্সের প্যান্টটা দিয়েছিলেন না, ওই জিন্সের প্যান্টটা আমার খুব পছন্দ হয়েছে, আর আমার বন্ধুরাও খুব ভালো বলেছে। তাই? বাহ, এবার থেকে তোমাকে আরো সুন্দর সুন্দর জিনিস উপহার দেবো। এই যেমন ধরো ব্যাগ, তারপর চকলেট, জিন্সের প্যান্ট আর অনেক কিছু। এ কি, তুমি কখন এলে? এটাই মাত্র এলাম। একটু চা খাবে? হ্যাঁ। কি রে, স্কুল যাবি না? হ্যাঁ। টাটা মা। টাটা আঙ্কেল। টাটা, সাবধানে যাবে। হ্যাঁ। তোমার দিনেশ আঙ্কেল তাহলে রোজই ওই সময় আসতো? হ্যাঁ, প্রায় রোজই আসতো। কতক্ষণ থাকতো? অনেকক্ষণ। কোনো কোনো সময় আমি স্কুল থেকে ফিরে এসে দেখতাম দিনেশ আঙ্কেল আছেন। তোমার বাবা মার সাথে তাহলে এই নিয়ে প্রায় ঝগড়া হতো, তাই তো? হ্যাঁ,
বাবা চাইতেন না দীনেশ আঙ্কেল প্রত্যেকদিন এইভাবে বাড়িতে আসুক। কদিন আগে আমি সন্ধ্যাবেলা পড়তে বসেছি, এমন সময় বলি আমি একটু বেরোচ্ছি মা, তুমি ঠিক করে পড়াশোনা করে নাও, বাবা এক্ষুনি চলে আসবে, ঠিক আছে? তাতেই চলে আসবে। ও তুমি এসে গেছো? শোনো আমি একটু বেরোচ্ছি, ফিরতে রাত হবে। কোথায় যাচ্ছো? একটু কেনাকাটি করতে যাব, তারপর ওখান থেকে একটু বন্ধু বাড়ি যাব। তুমি কি শোনো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। এখন আবার কি কথা? তোমাকে আমি আগেও অনেকবার বলেছি আর আবারও বলছি যে দিনেশ রোজ রোজ এ বাড়িতে আসুক, বিশেষ করে আমার অবর্তমানে, সেটা আমি পছন্দ করছি না। তুমি ওকে বারণ করো। আমি কেন বারণ করতে যাব? তোমার বন্ধু, তুমি এই বাড়িতে নিয়ে এসছো, বারণ করা হলে তুমি করবে, আমি কেন করতে যাব? আমি দিনেশকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি, ও কোনো গুরুত্বই দিচ্ছে না। গুরুত্ব না দিলে আমি কি করব? ঝগড়া করবো ওর সঙ্গে? প্লিজ চুমকি একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। পাড়ায় এই নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে, হাসি তামাশা হচ্ছে, নিজেদের সম্মানের কথা ভেবে অন্তত দিনেশের সাথে মেলামেশা করাটা বন্ধ করো। পাড়ার লোকে কি কেচ্ছা রড়ালো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোমার যায় না এলেও আমার যায় আসে, ঠিক আছে? তুমি আমার স্ত্রী, তোমার নামে কেউ কিছু বললে আমার গায়ে লাগে। তোমার গায়ে লাগা নিয়ে তুমি থাকো, আমার কিচ্ছু যায় আসে না, আমি চললাম। মানে চুমকি, চুমকি শোনো প্লিজ, যেও না। বাবা তারপর থেকে কেমন যেন হয়ে গেছেন, চুপচাপ থাকে, কারোর সাথে ভালোভাবে কথাও বলে না। রাত করে বাড়ি ফিরে দীনেশ আঙ্কেল বাড়িতে থাকলেও বাবা কিচ্ছু বলতেন না, মাথা নিচু করে চলে যেতেন। তো এসব ব্যাপার কতদিন ধরে চলছিল? অনেক দিন। একদিন সন্ধ্যাবেলা আমি পড়তে বসেছি, এমন সময় পাশের ঘর থেকে দীনেশ আঙ্কেল আর মায়ের কিছু কথাবার্তা শুনতে পারলাম। কি কথা শুনতে পেলে? চুমকি, আমি তোমাকে খুবই ভালোবাসি চুমকি, খুবই ভালোবাসি। আমিও তোমায় ভালোবাসি দীনেশ, কিন্তু রমেন যদি আমাকে ডিভোর্স না দেয় তাহলে আমাদের বিয়েটা কি করে হবে? সেটা তুমি আমার হাতে ছেড়ে দাও। তুমি রাজি কিনা সেটা বলো। রাজি। ব্যাস, তাহলেই হবে। তোমার আমার জীবনে রমেন যদি পথের কাঁটা হয়ে দাঁড়ায়, সেই কাঁটা কীভাবে সরাতে হয় সেটা আমার ভালোভাবে জানা আছে। তুমি শুধু 1 জানুয়ারিটা পর্যন্ত অপেক্ষা করো, তারপর খেলা জমে উঠবে। তারপর 1 জানুয়ারি রাতে কি হলো? বাবা আমাকে পড়াচ্ছিল। One morning, I went to Baliganj Government High School with my maternal uncle. এটা কি মানে? একদিন সকালে আমি বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল গেছিলাম আমার মামার সাথে। ম্যাটারনাল একটা পড়া। One morning I went to Baliganj Government High School with my বন্ধু। কি ব্যাপার তুমি এত রাতে? আরে অনেকদিন তোমার সাথে দেখা সাক্ষাৎ নেই, তারপর বছরের প্রথম ভাবলাম চলেই আসি। ও আপনি? বসুন বসুন। হ্যাপি নিউ ইয়ার মলি সোনা। হ্যাপি নিউ ইয়ার আঙ্কেল, থ্যাংক ইউ। ওয়েলকাম। এটা কি শরবতের বোতল? ভাবি আপনি বেশি আর কি করতে পারেন। আজকে আমরা 3 জনের শরবতের কে। আচ্ছা বেশ, আপনি 3টে কাচের গ্লাস আনুন আর একটু চানাচুর আর বাদাম আনুন। দিনেশ, বাড়িতে আমি মদ খাওয়াটা অ্যালাউ করবো না, তুমি চলে যাও। কেন বলো তো? চলে যাবো কেন? তোমাকে তো বললাম আমার বাড়িতে আমি মদ খাওয়া অ্যালাউ করবো না, তারপরেও কেন জিজ্ঞেস করছো? বছরের প্রথম দিন উনি আমাদের সঙ্গে একটু আনন্দ করতে চাইছে, তুমি আপত্তি করছো কেন? আমার আপত্তি আনন্দ করা নিয়ে নয়, আনন্দ করার ধরনটা নিয়ে আমার আপত্তি। মদ না খেয়ে কি আনন্দ করা যায় না? একটা দিন খেলে কি হয়েছে? তোমার সব কিছুতেই বেশি বাড়াবাড়ি। আপনি বসুন, আমি নিয়ে আসছি। আচ্ছা রমন, ইদানিং আমার উপর এত রাগের কারণ কি বলো? হ্যাঁ, আমার কিছু মাথায় ঢুকছে না। ব্যাপারটা তুমি খুব ভালো করে জানো, দিনের সাথে ন্যাকামি করার তো মানে নেই। এই তো চলে এসছে।
ভিউয়ার্স, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। ভাবি এরকম চুপচাপ খেতে ভালো লাগছে না, একটু গান বাজনা হবে তাহলে তো ভালো লাগবে, এবারে জমাটি হবে। হ্যাঁ মলি, মিউজিক সিস্টেম চালিয়ে দে তো। এবার ভাবি মেজাজ আসছে। तेरी आंखों का साहिल तेरे दिल के ही कागज तू मुसाफिर मैं तेरी मंजिल। এই শুনছো, তুমি খাবে না? का दरिया है। আরে ভাই, বছরের একটা দিন খেলে কিচ্ছু হবে না, আমি নিজের হাতে তোমাকে আজকে খাওয়াবো। হ্যাঁ টেস্ট করো। আরে ভাই যাও তো, এখান থেকে বললাম তো খাবো না। আরে যাও তো ভাই। এ কি, তুমি দিনের সাথে এভাবে কথা বলছো কেন? ভদ্র শেখনি? আরে ঠিক আছে, চল। বছরের প্রথম দিন ওকে এভাবে বকো না, মানসিক অবস্থাটা বোঝার চেষ্টা করো। এই তো না, ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়লো। আপনি বৌদি দিনেশ বাবু এসব ছেড়ে এখন পরস্পরকে নাম ধরে ডাকছো তুমি করে। বেশ করেছো, নাম ধরে ডেকেছো। কি করবে তুমি? এই বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে এক্ষুনি। যাবো না। কি করবে তুমি? এটা আমার বাড়ি, তুমি বেরিয়ে যাও। এই মুখ সামলে কথা বলবে একদম। তোমার এত বড় সাহস, তুমি আমাকে কিছু হয়েছে না? কিছু না মানে ওই আর কি একটু ও আচ্ছা আমার যেটুকু দ্বিধা সংশয় ছিল সবটা দূর হয়ে গেল। তোমার দুজনের এই অবৈধ সম্পর্কটা আমি আর কিছুতেই নেই। তুমি কাল সকালেই এই বাড়িটা ছেড়ে চলে যাবে। না যাও, কাল সকালে থানায় গিয়ে সমস্তটা করে জানাবো, সমস্ত। কি ব্যাপার, এখানে কি চাই? কি ব্যাপারটা কি চাই এখানে? কি বলেছিস? আমাকে থানায় পাঠাবি? তোকে আজকে ওপরের থানায় পাঠাবো। আরে যাও তো ওখানে। একদম কথা বলবি না, একদম আওয়াজ নিচে। মানে কি করবে তোমরা? এই মানে কি করবে না? মলি, সাহসটা বাড়ি দাও। तो 10-12 लड़के तो मार ही देती
মলি গুপ্তার এই জবানবন্দি পুলিশকে সাহায্য করলো রমন গুপ্তার রহস্যজনক মৃত্যুর কিনারা করতে। দীনেশ শর্মা এবং চুমকি গুপ্তাকে মুখোমুখি বসিয়ে লাগাতার জেরা চলল। জেরার চাপে একসময় তারা ভেঙে পড়লো, কবুল করলো যে তারাই রমন গুপ্তাকে শ্বাসরোধ করে খুন করেছে। ये जो डिजीज श्रवण सिंह है, उनकी वाइफ पिंकी देवी और जो उनके प्रेमी हैं अमन गुप्ता, उसके बीच हाँ वो निजेरा हस्बैंड के मैरिज। अभी जो हम लोग प्राइमरी रूप से जान पाए हैं उसके अनुसार पिछले 1 साल से ये इनका वैध संबंध चल रहा था। जहाँ तक हम लोग प्राइमरी इन्वेस्टिगेशन कर पाए हैं, अभी वो इन्वेस्टिगेशन का पार्ट है। बाद में हम लोग अगर कोई वेपन यूज हुआ होगा तो हम लोग। 2 জানুয়ারি 2021 সকালবেলা আবিষ্কৃত হয়েছিল রমন গুপ্তার বস্তাবন্দি মৃতদেহ। 72 ঘন্টার মধ্যেই হাওড়া সিটি পুলিশ এই ঘটনার সত্যতা সামনে আনলো। দীনেশ শর্মা এবং চুমকি গুপ্তা আপাতত জেল হেফাজতে। রমন গুপ্তার খুনের অভিযোগে অভিযুক্ত, আর নাবালিকা মলি গুপ্তার ঠাঁই হয়েছে জুবিনাইল হোমে। বর্তমানে মামলাটি বিচারাধীন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।